স্বীকার করলেন জেলেনস্কি। খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে রাজি ইউক্রেন। এদিকে পুতিনও জানালেন রাশিয়া ও ইউক্রেনের বিরল খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত মস্কো। $50 লাখ কেনা যাবে মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের নতুন প্রস্তাব। এদিকে মার্কিন ধন কুবের ইলন মাস্কের কানাডার নাগরিকত্ব কেড়ে নিতে 2.5 লাখের বেশি সই। রাশিয়ার হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর। বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী বিশ্ববাসী, এক কাতারে দেখা যাচ্ছে 7 গ্রহ। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়াত অদিতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোতে একমত হয়েছে ইউক্রেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। এদিকে হোয়াইট হাউসে এক বক্তৃতায় ট্রাম্প জানিয়েছেন গুরুত্বপূর্ণ খনিজ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে। তবে চুক্তির বিষয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গেল কিছুদিন থেকেই খনিজ চুক্তি সইয়ের জন্য মার্কিন প্রশাসনের অব্যাহত চাপের মুখে রয়েছে ইউক্রেন। আর এই বিষয়টি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 3 বছর আগে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। সেসব সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর অধিকার দাবি করেছেন ট্রাম্প। শুরুতে প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত তীব্র বাকযুদ্ধের পর চুক্তির খসড়া করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোতে সম্মত হয়েছে ইউক্রেন। ওই কর্মকর্তা বলেন বেশ কয়েকটি সংশোধনী আনার মধ্য দিয়ে চুক্তির শর্তে একমত হয়েছে ইউক্রেন এবং এটিকে একটি ইতিবাচক ফলাফল হিসেবে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে ওই কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত বলেননি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শুরুতে ইউক্রেনের খনিজ সম্পদের উপর যুক্তরাষ্ট্র যে $50,000 কোটি মালিকানা দাবি করেছিল তা থেকে তারা সরে এসেছে। তবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে নিরাপত্তাজনিত নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে কোনো আশ্বাস দেওয়া হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন তিনি। আমি শুনেছি জেলেনস্কি শুক্রবার আসছেন। তিনি আমার সঙ্গে এটিতে সই করতে চান। এটা একটি বড় চুক্তি হতে যাচ্ছে। চুক্তিটি $1 ট্রিলিয়ন হতে পারে। আমরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এমন এক যুদ্ধে লড়াই করার জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করছি যা কখনো হওয়া উচিত ছিল না। এই চুক্তির বিনিময়ে কিয়েভ কি পাবে জানতে চাইলে ট্রাম্প $350 বিলিয়ন সাহায্যের কথা উল্লেখ করেন, যা তিনি দাবি করেছেন যে এরই মধ্যে সরবরাহ করা হয়েছে। তবে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী মার্কিন কংগ্রেস 2022 থেকে 2024 সালের মধ্যে ইউক্রেনের জন্য $174 বরাদ্দ করেছে। মনিরুজ্জামান বাবু, 71। রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত রাশিয়া। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন মার্কিন অংশীদারদের সাথে যৌথ প্রকল্পে কাজ করতে আগ্রহী তিনি, যার মধ্যে রাশিয়ার নতুন ভূখণ্ডে খনিজ খনন অন্তর্ভুক্ত থাকতে পারে। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ইউক্রেন যুদ্ধ শেষ করতে মূল মনোযোগ এখন খনিজ সম্পদ ভাগাভাগির দর কষাকষি নিয়ে। ইউক্রেনে ব্যয় করা অর্থ খনিজ সম্পদ আহরণ করে চুকাতে চায় যুক্তরাষ্ট্র। আবার ওয়াশিংটনকে নতুন ভূখণ্ডে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন নতুন ভূখণ্ড বলতে তিনি পূর্ব ইউক্রেনের সেই অংশগুলোর কথা বলেছেন যা রাশিয়া 3 বছর আগে পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে দখল করেছে। এই প্রস্তাবের আওতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহ সংক্রান্ত সহযোগিতা হতে পারে, যা বিশ্ববাজারে দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে।
রাশিয়ার হাতে ইউক্রেনের চেয়ে অনেক বেশি খনিজ সম্পদ রয়েছে। নতুন ভূখণ্ডের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমরা বিদেশি অংশীদারদের আকৃষ্ট করতে প্রস্তুত, যা আমাদের ঐতিহাসিক ভূখণ্ডের জন্য উপকারী হবে। তিনি আরও বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সাইবেরিয়া অঞ্চলেও অ্যালুমিনিয়াম উৎপাদনে সহযোগিতা করতে পারে। এই অঞ্চলে রুশ অ্যালুমিনিয়াম নির্মাতা রুসালের বৃহত্তম গলন কারখানা রয়েছে। এছাড়া জেলেনস্কি এখন ইউক্রেনেই বিরক্তিকর হয়ে উঠেছেন বলেও জানান পুতিন। তাই সংঘাতকে আবেগে নয়, বরং যুক্তিসঙ্গতভাবে মোকাবেলা করছেন ট্রাম্প। এক্ষেত্রে আলোচনায় অবশ্যই ইউরোপের দেশগুলোও অংশীদার হবে। মাহফুজুর রহমান, ৭১। যুক্তরাজ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২.৫% বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। মঙ্গলবার এ কথা জানান তিনি। এক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা বাজেটে বড় ধরনের কাটছাটের পরিকল্পনা করেছেন স্টারমার। এখান থেকে সাশ্রয় করা অর্থ দিয়ে ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২.৫% বাড়াতে চান তিনি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বর্তমানে দেশের জিডিপির ২.৩% সমান। স্টারমারের ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে তা বাড়লে বছরে অতিরিক্ত ব্যয় দাঁড়াবে $১,৩৪০ বিলিয়ন। স্নায়ুযুদ্ধের পর থেকে প্রতিরক্ষা খাতে এটি সবচেয়ে বেশি ব্যয় হবে দেশটির। আর আন্তর্জাতিক সহায়তা কমানোর ফলে বহির্বিশ্বে সহায়তা নেমে আসবে 0.৫ থেকে জাতীয় আয়ের 0.৩%। এরপরও আগামী পার্লামেন্টে প্রতিরক্ষা ব্যয় ৩% বাড়ানোর লক্ষ্য রয়েছে ব্রিটিশ সরকারের। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন নাগরিকত্ব পেতে হলে খরচ করতে হবে $৫০ লাখ। স্থানীয় সময় মঙ্গলবার তিনি এই নতুন নীতির কথা ঘোষণা দিয়েছেন। ট্রাম্প মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $৫০ লাখ একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন। এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও পাওয়া যাবে। এমনকি নতুন এই নীতি বাস্তবায়ন হলে ১০ লাখ কার্ড বিক্রি হবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্পের মতে এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধ করতে পারে। কবে থেকে গোল্ড কার্ড চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, আগামী ২ সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন এই প্রেসিডেন্ট। মার্কিন ধনকুবের ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের আবেদনে ২.৫ লাখের বেশি মানুষ সই করেছেন। তার বিরুদ্ধে কানাডার সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ আনা হয়েছে। অভিবাসী হিসেবে কানাডায় যাওয়ার আগে এই টেক বিলিয়নিয়ার দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর তার মা মে মাস্কের মাধ্যমে কানাডার নাগরিকত্ব অর্জন করেন। আবেদনে বলা হয়েছে ইলন মাস্ক একটি বিদেশি সরকারের সদস্য হয়ে উঠেছেন যারা কানাডার সার্বভৌমত্ব মুছে ফেলার চেষ্টা করছে। কানাডিয়ান ফেডারেল আইন প্রণেতা চার্লি অ্যাঙ্গাস বলেছেন, ইলন মাস্কের মতো লোকেরা কানাডার শত্রু। আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি অভিবাসন আবেদনে জালিয়াতি করেন, মিথ্যা কথা বলেন অথবা কানাডার বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে বিদেশি সেনাবাহিনীতে কাজ করেন, তাহলে কানাডার নাগরিকত্ব বাতিল হতে পারে। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার করবে না ইরান। মঙ্গলবার তেহরানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকের পর একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ল্যাভরভের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। চাপ ও নিষেধাজ্ঞার মুখে আলোচনায় বসবে না ইরান। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ অব্যাহত থাকলে তাদের সাথে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে ল্যাভরভ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো সমাধানে কূটনৈতিক পদক্ষেপ এখনো বিবেচনায় রয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও তেহরানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়াতে পশ্চিমা দেশগুলো ক্ষুব্ধ হয়েছে। এই সফরে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে জ্বালানি, বাণিজ্য, পর্যটনে সহযোগিতার বিষয় গুরুত্ব পেয়েছে।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশের আগে 4টি শর্ত রেখেছে ইসরায়েল। যদি এই 4 শর্ত পূরণ না হয় সেক্ষেত্রে চুক্তির প্রস্তাবিত দ্বিতীয় পর্যায়ে শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এলি কোহেন। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কোহেন বলেন, শর্তগুলো হলো হামাসের কাছে জিম্মি সব ইসরায়েলকে মুক্তি দিতে হবে, হামাসকে গাজা থেকে বিদায় নিতে হবে, গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। গাজায় সংঘাত থামাতে 2024 সালের 23 জুন একটি 3 স্তরের যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছিলেন জো বাইডেন। এই চুক্তির প্রথম পর্বের মেয়াদ ছিল 6 সপ্তাহ। দ্বিতীয় পর্যায়ে স্থায়ীভাবে সংঘাত শেষ হওয়ার কথা গাজায়, আর তৃতীয় পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠনের কাজ শুরু হওয়ার কথা। দুই সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে 59 ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই গাজা ভূখণ্ডের বাসিন্দা। প্যালেস্টাইনিয়ান প্রিজন সোসাইটি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে গাজা উপত্যকার 38 জন বন্দী রয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাজার বন্দীদের মৃত্যুর তথ্য গোপন করার অভিযোগও করেছে সংস্থাটি। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে 1967 সালে পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে 296 ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। বর্তমানে অন্তত 10,000 ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন। এই পরিসংখ্যানে গাজা উপত্যকা থেকে নতুন করে গ্রেপ্তার হওয়া কয়েক হাজার ফিলিস্তিনিকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে প্যালেস্টাইনিয়ান প্রিজন সোসাইটি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র জমা দেয়া শুরু করেছেন বিদ্রোহীদের একাংশ। ইতিমধ্যে 12টি CMG বন্দুক, 2টি .303 রাইফেল, 2টি SLR রাইফেল, 4টি SBBL রাইফেল, .303 রাইফেলের 2টি ম্যাগাজিন, SMG বন্দুকের 12টি ম্যাগাজিন, SLR রাইফেলের 2টি ম্যাগাজিন সহ অন্যান্য সামরিক সরঞ্জাম জমা পড়েছে গত 5 দিনে। গত 20 ফেব্রুয়ারি মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এজন্য 28 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এক বিবৃতিতে ভাল্লা বলেন, যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র জমা দেবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না সরকার, আর যারা অস্ত্র সমর্পণ থেকে বিরত থাকবেন সময়সীমা শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে। গভর্নরের নির্ধারিত সময়সীমা শেষ হতে বাকি আছে আর 2 দিন। সামনের 2 দিনে আরও বেশি অস্ত্র জমা পড়বে বলে আশা করছেন কর্মকর্তারা। আর কয়েকদিন পরই সিয়াম সাধনা ও সংযমের রমজান মাস। বিশ্বের সব দেশেই মুসলিম সম্প্রদায় এই মাস উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে। ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরাও রমজান মাসকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন। প্রবাসী মুসলমানদের রমজানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। আর মাত্র কয়েকটা দিন বাকি। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর আসছে রমজান মাস, আর তাই আগাম প্রস্তুতিতে ব্যস্ত ব্রিটেনের মুসলমানরাও। রোজা উপলক্ষে তো আসলে সব মুমিনের প্রাণ তো এমনিও থাকে, উদ্বেল থাকে রোজাই তো। আর রোজার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হাসিল করতাম বেশি বেশি। তো বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষ আমরা একত্রিত হই। এই মাসে সবাই মিলে যেন আমরা বন্দেগী এবং আমরা সব সময় যেন একে অন্যের সাথে সম্পর্ক দৃঢ় বাতৃত্ব বন্ধন হয়, এই উপলক্ষ নিয়ে কাজ করি। পুরো মাসের রমজান সামগ্রী কিনতে সবাই ভিড় জমাচ্ছেন গ্রোসারি শপ সহ নানান প্রতিষ্ঠানে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও চাহিদা মতো কেনাকাটা থেকে বিরত নেই কেউ। ক্রেতাদের কাছে খেজুর, ছোলা, ডাল, তেলের চাহিদাই বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে চলতি বছরে ট্যাক্সের পরিমাণ বেড়ে যাওয়াতে আমদানিকৃত দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করছেন ব্যবসায়ী ও ক্রেতারা। তোমার তুলনায় যদি এবার যদি মনে করেন প্রাইসটা একটু বেশি, কারণ আপনি জানেন যে বিশ্বে একটা সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পর থেকে। রমজানে আমরা যেটা নিচ্ছি 5 পাউন্ড, এখন আপনাকে এটার দাম বাড়ছে 8 পাউন্ড বা 10 পাউন্ড। এখন দেখতেছি যে মানে এই সময়ে তারপরে তো রমজান তো নিতেই হবে। মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মাসব্যাপী ইবাদত বন্দেগী আদায়ের সামগ্রিক প্রস্তুতিতে তৎপর ব্রিটেনের মুসলিম সম্প্রদায়। আরিফ মাহফুজ, 71, লন্ডন।
বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে বিশ্ববাসী। পৃথিবী থেকে একসঙ্গে দেখা যাচ্ছে সৌরজগতের 7টি গ্রহ। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্ল্যানেটারি প্যারেড বা গ্রহের কুচকাওয়াজ। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সূর্যাস্তের পর এই দৃশ্য দেখা যাওয়ার কথা। এরপর 2040 সাল পর্যন্ত এমন দৃশ্য দেখার সুযোগ পাবে না বিশ্ববাসী। সৌরজগতের যে 7 গ্রহ এক কাতারে এসেছে সেগুলো হলো মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি। এর মধ্যে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল গ্রহ দেখা যাবে খালি চোখে। দিগন্তের নিম্নরেখায় অবস্থান করার কারণে খালি চোখে শনি গ্রহ দেখা হবে কঠিন। আর ইউরেনাস ও নেপচুনকে দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপের। মেঘমুক্ত আকাশ থাকলে এই দৃশ্য ভালোভাবে দেখা যাবে। তবে এক কাতারে 7 গ্রহের দেখা মিলবে খুবই অল্প সময়ের জন্য। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি ও বুধও অস্ত যাবে বলে এই 2 গ্রহের দেখা পাওয়াটা হবে কঠিন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।